আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন আলমগীর কবির, যিনি কিনা বাংলাদেশের সাবেক ক্রিকেটার ছিলেন এবং আজকের বিএসপিএম যে স্পোর্টস অ্যাওয়ার্ডটা প্রদান করা হয়েছে সেখানে গ্রাসরুট পার্সোনালিটি হিসেবে তিনি অ্যাওয়ার্ড পেয়েছেন। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই যে বাংলাদেশের ক্রিকেট নিয়ে কাজ করছেন, বিশেষ করে পেসারদের নিয়ে, এবং তার একটা সম্মানসূচক আজকে একটা উপাধি পেলেন, কতটা ভালো লাগছে? প্রথমে আমি বিএসপিকে ধন্যবাদ জানাবো সুন্দর একটা অ্যাওয়ার্ড দেওয়ার জন্য। এটা আমার প্রথম অ্যাওয়ার্ড, যে তৃণমূল পর্যায়ে ভালো কাজ করে যে অ্যাওয়ার্ডটা পাওয়া যায়, তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এখানে খুবই ভালো লাগছে যে অ্যাওয়ার্ড পেয়ে। ভবিষ্যতে আরও ভালো কাজ করে যেন এরকম বেশি বেশি অ্যাওয়ার্ড পায়। আর বিএসপি যেন আরও তৃণমূল পর্যায়ে যারা কোচ আছেন তাদেরকে যেন খুঁজে এনে ঠিকইভাবে অ্যাওয়ার্ড যেন দিয়ে থাকেন। শুধু ক্রিকেট বলবো না, আমি যত ইভেন্ট আছে, ইভেন্টের যত কোচ আছে তাদেরকে যেন অ্যাওয়ার্ড দিয়ে থাকে। শুধুমাত্র এই জন্য দিবে যে যত বেশি অ্যাওয়ার্ড দিবে, এবং আমার মনে হয় যে স্পোর্টসে তত বেশি খেলার উপযুক্ত। তাছাড়া আগে একটা সময় ছিল যখন বাংলাদেশকে বলা হতো যে স্পিন ফ্রেন্ডলি একটা কন্ডিশনে খেলা হয় বা স্পিনারদের রাজত্ব হয়। বাংলাদেশে অনেক স্পিনার ছিল, সেটা আব্দুর রাজ্জাক থেকে শুরু করে মোহাম্মদ রফি কিংবা সাকিব আল হাসান বা বর্তমানে তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ। তবে আপনারা যখন ছিলেন আপনাদের সময় অনেক পেসার ছিল, তবে বর্তমান সময়ে বাংলাদেশের পেস বোলিং ইউনিটের একটা বিপ্লব রয়েছে এবং তার পিছনে আপনার একটা অবদান রয়েছে। কতটা ভালো লাগে এটা? না, অবশ্যই ভালো লাগে। আগে আমরা যখন খেলতাম বা হাসিম শান্ত এরা যখন খেলতো, ওদের দেখে আমাদের এই পেস বোলিং ইউনিটটা আসা বা একসময় আস্তে আস্তে স্ট্রং হওয়া শুরু হয়েছে। সে সময় ছিল যে স্পিন ট্র্যাক উইকেট ছিল, হয়তো কয়েক জায়গায় ছিল পেস বোলিং উইকেট ছিল ভালো। হয়তো ওই সময় আমরা অ্যাকচুয়ালি আমাদের যেভাবে হার্ড ওয়ার্ক বা আমরা যেভাবে করেছি ন্যাচারালি, এভাবে হয়তো আমার বিদেশি ট্রেনার বা আমাদের যত সময় জিম বা থায়ারব্যান্ড যেভাবে কাজ করা হয় তখন এগুলো ছিল না বলে হয়তো আমরা সাকসেসফুলি কিছু দেখাতে পারিনি। এখন বর্তমানে যারা ক্রিকেটার আছেন এগুলো সব কিছু পাচ্ছেন ডে বাই ডে। এখানে তারা স্ট্রং যে বিষয়টা থাকে ওই জিনিসটা অ্যাফোর্ড পাচ্ছেন, এবং বাংলাদেশের যেসব উইকেট এখন তৈরি হয়েছে সব উইকেটই আপনার ট্রু একদম, না পেস না স্পিন। যে ভালো বোলিং করবে সে ভালো করবে, যারা ভালো ব্যাটিং করবে সে ভালো ব্যাটিং করবে। জিনিসটা এরকম আছে, উইকেটটা অবশ্যই ভালো লাগতেছে যে তারা আরও বেশি বেশি ভালো খেলবে এবং সামনে ভালো জায়গায় কিছু একটা করবে। টেস্ট ক্রিকেটে বাংলাদেশ রিসেন্ট টাইমে দারুণ পারফরমেন্স করছে। বর্তমানে আমরা বলতে পারি যে টেস্ট ক্রিকেট 5 দিনের খেলা হয়, সেখানে আসলে অনেক বেশি চ্যালেঞ্জ ফেস করতে হয়। এই যে একটা পরিবর্তন, এই পরিবর্তনের পিছনের মূল যে জিনিসটা আসলে কেমন ছিল? না, অবশ্যই খুব ভালো লাগছে যে দুইটা খেলা দিচ্ছি আমরা, ডোমিনেট করে দিচ্ছি আমরা। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। অবশ্যই ভালো লাগা। বাংলাদেশ খুব ভালো খেলতেছে, শুধু পেস বোলিং না, ব্যাটসম্যান যারা খেলেছেন, এদিকে শান্ত রান করছেন, আমাদের রিটন রান করছে, তারপর মুশফিকুর রান করছে। তা আমাদের ব্যাটাররা খুব ভালো ব্যাটিং করছে। এর পাশাপাশি আমাদের যেটা ছিল সবসময় যে একটা ইউনিট ভালো করতো, একটা ইউনিট ভালো করতো না, এখন একসাথে দুইটা ইউনিটই ভালো করে, দুইটা না 3টা ইউনিটই ভালো করে, ফিল্ডিং সহ ব্যাটিং বোলিং সবকিছু ভালো করে। এভাবে যদি 3টা একসাথে ভালো করে থাকে, শুধু টেস্ট না, আমাদের একসময় টি-20 ওয়ানডে এগুলো ভালো করে থাকে। বর্তমানে বাংলাদেশের 3 ফরম্যাটে 3 অধিনায়ক। টেস্ট ফরম্যাটে রয়েছেন শান্ত, ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজ এবং টি-20 ফরম্যাটে লিটন কুমার দাস। এই জিনিসটাকে কিভাবে দেখেন? না, অবশ্যই চ্যালেঞ্জিং বিষয় না, কারণ হচ্ছে যখন তিনজনকে রাখছে একটা চ্যালেঞ্জ থাকবেই। আর সবাইকে হেল্প করে আমার কাছে মনে হয়। এরকম না যে আমি ক্যাপ্টেন তো বাকি যে প্লেয়ার আছে ওর মধ্যে একটা ক্যাপ্টেন আছে সে হেল্প করে না, জিনিসটা এরকম না। খেলা দেখলেই মনে হয় যে তাদের ভিতরে আন্তরিকতার সাথে চ্যালেঞ্জ বিষয়টাও আছে, যে যখন ক্যাপ্টেন থাকে বাকি প্লেয়ার সেভাবে হেল্প করে। আর এই জিনিসটা ভালো দিক এই কারণে যে টিমটা গোছাতে আরও সুবিধা হয়, যে আমি যখন ক্যাপ্টেন থাকবো টেস্ট অন টি যেটা হোক না কেন, আমার একটা প্ল্যান থাকবে আগে থেকে যে অ্যাকচুয়ালি টেস্ট কাটা ভালো খেলবে, টি-20 ভালো খেলবে, অনডেকে ভালো খেলবে কে। এটা ভালো দিক। আমার মনে হয় ভবিষ্যতে আরও ভালো করে ভালো প্লেয়ার খুঁজে আনার জন্য। তাছাড়া নাজমুল হোসেন শান্ত একটা সময়ে অনেক বেশি ট্রলের শিকার হয়েছেন, সেটা সবাই আসলে কম বেশি জানে। তবে এই মুহূর্তে দেখা যাচ্ছে শান্ত যখন যে কোনো জায়গায় যায় তখন তাকে নিয়ে সবার একটা উচ্ছ্বাস। শান্তর ক্যাপ্টেন্সি এবং প্লেয়ার হিসেবে শান্তকে কিভাবে দেখেন? তো দেখেন, আমরা হয়তো বা বাইরে থেকে শুধু খেলাটা দেখি বা গ্রাউন্ডে যে খেলাটা দেখি বা টিভিতে খেলাটা দেখি, খেলার বাইরে প্রত্যেকটা মানুষের কিন্তু একটা পার্সোনাল লাইফ আছে। হতে পারে যে খারাপ খেলাটা খেলতেছে কী কারণে আমরা খুঁজি না, আমরা হয়তো পারফরমেন্সে দেখতে যাই। সত্যি কথা বলতে আমরা দর্শক যখন হই তখন আমরা পারফরমেন্স দেখতে যাই, কিন্তু পারফরমেন্সের পিছনে যেসব কারণ থাকে যদি আমরা সত্যি করে খুঁজতে থাকি, দেখবো যে আমরা হয়তো বা এই কারণে খারাপ খেলছে বা এই কারণে ভালো খেলছে। তবে হ্যাঁ, শান্ত খুব ভালো করেছে, আমরা সত্যিকার অর্থে হ্যাপি। শান্তর ক্যাপ্টেন যেমন ভালো, এবং এর পাশাপাশি মানুষ হিসেবে ভালো এবং খেলোয়াড় হিসেবে ভালো। সবাই আপনারা সাপোর্ট করবেন, দর্শক হিসাবে আমরা জানেন যারা আছেন আপনারা সাপোর্ট করবেন তাকে। আমরা বিশ্বাস সে তো ভালো খেলবে, এর পাশাপাশি যারা দুই ফরম্যাটে ক্যাপ্টেন আছে তারাও ভালো করবে। একদম শেষ কোয়েশ্চেনটা করব যে নেক্সট মান্থে অস্ট্রেলিয়ার এগেনস্টে খেলা 9 তারিখ বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ওডিআইতে। এর আগে কখনো অস্ট্রেলিয়া বাংলাদেশের মাটিতে আসে নাই। এই সিরিজ নিয়ে এক্সপেকটেশন কেমন? তাছাড়া টি-20ও রয়েছে 3টা।
ইভেন আমরা প্রথমবারের মতো আগামী অগস্টে অস্ট্রেলিয়ার এগেনস্টে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছি। সেখানে এই যে সিরিজটা নিয়ে আসলে এক্সপেকটেশন কেমন? বাংলাদেশ এখন খুব ভালো পজিশনে আছে, সবাই সবার মধ্যে আত্মবিশ্বাস খুব বেশি এখন। আমার বিশ্বাস তারা আসলে এবং বাংলাদেশের যে প্লেয়ারগুলো আছে আমাদের অবশ্যই ভালো করবেন, পারফরমেন্স করবেন। কারণ আমি আবারও বলছি, এর আগে বলছি যে আমাদের তিনটা ইউনিটই খুব ভালো করতেছে। পেস বোলিং ইউনিট বা স্পিন, এর সাথে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব কিছু ভালো করতেছে। এভাবে খেলতে থাকলে আমার বিশ্বাস যে অস্ট্রেলিয়ার সাথে ভালো পারফরমেন্স করবে। তাছাড়া বর্তমানে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ 5 নম্বরে রয়েছে। ইভেন ইন্ডিয়ার আগেও কিন্তু বাংলাদেশের পয়েন্ট টেবিল অবস্থান শেষ পর্যন্ত এখানে আমরা দেখতে পাই। সামনে যে 4টা সিরিজ রয়েছে টেস্টের, অলরেডি আমরা শ্রীলঙ্কা এগেনস্টে খেললাম, পাকিস্তানের এগেনস্টে খেললাম, আর সামনে অ্যাওয়ে সিরিজ রয়েছে অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকা, এবং হোম সিরিজ রয়েছে ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড। সো এই যে অ্যাওয়ে সিরিজ দুটা, অবশ্যই অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকার কন্ডিশন অনেক বেশি চ্যালেঞ্জিং। এখানে বাংলাদেশের জন্য কতটা চ্যালেঞ্জ আসলে অপেক্ষা করছে? না, যে আপনি যখনই যেখানে খেলবেন না কেন, এটা এরকম না যে হোমে খেলা হলে এক ধরনের, অ্যাওয়েতে গেলে এক ধরনের। চ্যালেঞ্জটা সবসময় থাকবেই কিন্তু যেখানে খেলুক না কেন। সো যেখানে যা খেলুক না কেন, ওরা সব কিছুই আগে থেকে অনেক ধরে খেলতেছেন, তারা সব কিছুই আপনার অলরেডি কিন্তু ওরা অভ্যস্ত সব কিছু নিয়ে। আমার কাছে ঠিক এরকম না যে হোমে খেলে তারা ভালো খেলবে, অ্যাওয়েতে গেলে তারা মোটামুটি খেলবে। তারা সব কিছু কন্ডিশন মেনে নিয়ে তারা খেলে এবং আমার বিশ্বাস যেখানে যাক না কেন ওরা ভালো করবে।